আমাদের ফরেনসিক মেডিসিনের এটা হচ্ছে আজকের আমাদের যে টপিকগুলো বাকি ছিল, একটা টপিক বাকি ছিল, সেই হিসাবে বলা যায় এটা একদম বছরের শেষ টপিক। আমরা হয়তো পরীক্ষার প্রস্তুতিমূলক আরও কিছু ক্লাস নিব, কিন্তু টপিক আমাদের সিলেবাস রিলেটেড যতগুলো টপিক ছিল সেই টপিকগুলো আমাদের ইতিমধ্যে আমরা পড়ে শেষ করেছি। আজকে আমরা সর্বশেষ টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হয়তো আজকে যদি সম্ভব হয় আজকে শেষ করব, না হয় নেক্সট ক্লাসে এই একই টপিকটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা আলোচনা করতে যাচ্ছি সেক্সুয়াল অ্যাসাল্ট বা সেক্সুয়াল একটা অফেন্স নিয়ে, যৌন অপরাধ নিয়ে। সেটা হলো রেপ বা সহজ বাংলায় যেটাকে আমরা বলি ধর্ষণ। স্লাইডগুলো তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে। এখন আসলে রেপ বলতে আসলে আমরা কি বুঝি? আমরা সহজ বাংলায় যেটা বলি সেটা হলো যে কোনো স্ত্রীলোক বা কোনো মেয়ের বা মহিলার অসম্মতিতে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে সেটাকে বলা হচ্ছে রেপ। তাহলে এখানে ১৩ বছরের নিম্ন বয়স্ক বলা হচ্ছে বা ১৪ বছরের কম বয়স্ক কোনো মেয়েদের উপর বিনা অনুমতিতে তাদের সাথে যদি কেউ জোরপূর্বক যৌন কার্য সম্পাদন করে সেটাকে বলা হচ্ছে রেপ। তো এটা কিন্তু একটা অফেন্স বা এটা একটা ক্রাইম, এটা একটা দণ্ডনীয় অপরাধ। আমরা এভাবে বলতে পারি, দি ক্রাইম টিপিক্যালি কমিটেড বাই এ ম্যান, মানে এমন একটা অপরাধ যেটা পুরুষ মানুষ দ্বারা সংগঠিত হয়, অফ ফোর্সিং অ্যানাদার পারসন, অন্য ব্যক্তির উপর জোর জবরদস্তি করে, টু হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স, যদি যৌন সঙ্গম করা হয়, উইথ দ্য অফেন্ডার অ্যাগনেস্ট দেয়ার উইল, মানে হচ্ছে আক্রমণ করা হবে এবং হচ্ছে যাকে আক্রমণ করা হবে তার কোনো ইচ্ছা এখানে থাকবে না। অর্থাৎ কোনো ভিকটিম বা কোনো মহিলার অসম্মতিতে বা সম্মতি ব্যতীত কোনো পুরুষ মানুষ যদি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পাদিত করে তখন সেটাকে বলা হবে একটা অপরাধ বা রেপ। তাহলে রেপ ইজ আনওয়ান্টেড পেনিট্রেশন দ্যাট হ্যাপেন্স ওরালি, অ্যানালি, ভ্যাজাইনালি। অর্থাৎ রেপ হতে পারে একটা অপ্রত্যাশিত লিঙ্গের প্রবেশ, সেটা হতে পারে মুখে, সেটা হতে পারে মলদ্বার দিয়ে, সেটা হতে পারে ভ্যাজাইনা দিয়ে। তাহলে এই গেল তিনটা টাইপ রেপের। লিগাল ডেফিনেশন অফ রেপ: সেক্সুয়াল পেনিট্রেশন উইদাউট দ্য ইন্ডিভিজুয়ালস consent obtained by force or threat of physical harm or when a victim is incapable of giving consent. সেক্সুয়াল অ্যাসল্ট বলা হচ্ছে এটাকে কোনো কোনো সময়। তাহলে রেপটা কি? ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স, এটা হলো একটা আগ্রাসী আচরণ, নারীর প্রতি একটা আগ্রাসী কাজ। লিগাল রেদার দ্যান এ মেডিকেল টার্ম। তারপর হলো ডিনোটিস penile penetration of the female or male without consent। তারপর হলো এখানে স্ট্যাটুটরি রেপ বলা হচ্ছে যে অ্যাডাল্ট যদি না হয়, 18 বছরের নিচে যদি, হ্যাঁ, তাদের অসম্মতিতে যৌন সঙ্গম। আরেকটা হলো অ্যাকোয়াইন্টেন্স রেপ, মানে হলো যে সেটা হলো স্বল্প পরিচিত কারো দ্বারা এটা হতে পারে। আরেকটা ডেট রেপ, মানে প্রেম করতে গিয়ে কোথাও গোপন জায়গায় দেখা করতে গেল, সেখানে প্রেমিক তার সাথে জবরদস্তি করে সহবাস করলো, সেটা হবে ডেট রেপ। এই ধরনের বিভিন্ন ডেটের কথা এখানে বলা হচ্ছে, রিলেশনশিপের মাধ্যমে যে রেপটা হয়। এখানে আমরা চ্যাপ্টার 14তে আমরা যদি দেখি অফ অফেন্স অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি, এখানে রেপের ক্ষেত্রে বলা হচ্ছে a man is said to commit rape who accept in the case herein after accepted has sexual intercourse with a woman under circumstances falling under any of the five following description। এখানে 5টা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। ফার্স্টলি বলা হচ্ছে against her will, মানে কারো ইচ্ছা ব্যতীত তার সাথে জবরদস্তি করা। সেকেন্ডলি বলা হচ্ছে উইদাউট হার কনসেন্ট, হ্যাঁ, এটাও তার মতামত বা তার ইচ্ছা অনুস্বরূপ কাজ না করে, মানে তার ইচ্ছা ব্যতীত একটা পদক্ষেপ নেওয়া। থার্ডলি বলা হচ্ছে উইথ হার কনসেন্ট when her consent has been obtained by putting her in fear or death or hurt, মানে তাকে ভয় দেখিয়ে, মেরে ফেলার ভয় দেখিয়ে বা আঘাত করার ভয় দেখিয়ে যদি যৌন সহবাস করা হয় সেটাও কিন্তু রেপ বলে গণ্য হবে। এবং চতুর্থত বলা হচ্ছে, ফোর্থলি দেখেন, উইথ হার কনসেন্ট when the man knows that he is not her husband and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married, মানে
বিবাহ করবে বলে আশ্বাস দিয়ে অনেকে রেপ করে। ফিফথলি বলা হচ্ছে উইদাউট হার কনসেন্ট ওয়ান শি ইজ আন্ডার 14 ইয়ার্স এজ, মানে 14 বছরের নিচে এই ধরনের কোনো বালিকার সাথে কেউ সহবাস করলে সেটাও কিন্তু রেপের মধ্যে গণ্য হবে। এবং বলা হচ্ছে যে এক্সপ্লানেশন বলা হচ্ছে পেনিট্রেশন ইজ সাফিসিয়েন্ট টু কনস্টিটিউট দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স নেসেসারি টু দ্য অফেন্স অফ রেপ, মানে রেপ করলে হচ্ছে যৌন অঙ্গে পেনিট্রেশন যদি ঘটে, পেনিসের অনুপ্রবেশ যদি ঘটে, সেটাকে রেপ হিসেবে গণ্য করা হবে। এক্সেপশনও রয়েছে, ব্যতিক্রমও রয়েছে। বলা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ম্যান উইথ হিজ ওন ওয়াইফ, মানে কোনো মানুষ যদি নিজের বিবির সাথে, নিজের স্ত্রীর সাথে সহবাস করে, সেটা কিন্তু কি হবে না, 13 বছরের নিচেও যদি হয় তার স্ত্রীর বয়স, সেটা সেক্সুয়াল অফেন্স বা কি বলে রেপ হিসেবে গণ্য হবে না। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে এই বিষয়গুলোকে আমরা রেপের সংজ্ঞায় নিয়ে আসতে পারি। এখন যদি বলা হয় শ্লীলতাহানি, শ্লীলতাহানি কি? কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে সম্মতি ছাড়া তার বিভিন্ন অঙ্গ যদি স্পর্শ করা হয়, সেটাকে শ্লীলতাহানি বলে। যেমন ধরেন পুলিশ যখন কোনো মহিলাকে গ্রেফতার করে, পুরুষ পুলিশরা কিন্তু মহিলার গায়ে হাত দিতে পারে না, মহিলা পুলিশ রাখা লাগে, মহিলা পুলিশরা মহিলা পুলিশদেরকে গ্রেফতার করে। এখন কোনো পুরুষ যদি কোনো মহিলাকে আটক করে এবং তার ব্রেস্ট বিভিন্ন স্পর্শকাতর জায়গায় যদি স্পর্শ করে, তখন সেটাকে বলা হবে শ্লীলতাহানি। অনেক সময় পেপার পত্রিকায় আসে যে শ্লীলতাহানি করেছে, অর্থাৎ দেহের বিভিন্ন জায়গায় খারাপভাবে স্পর্শ করেছে এটা। আচ্ছা, এখন ধর্ষণের ক্ষেত্রে যদি আমরা বেআইনি সম্মতির কথা যদি আমরা বলি, সেখানে আমরা বলতে পারি যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে যৌনক্রিয়ার সম্মতি আদায়। হুম, যেমন ধরেন কোনো মহিলাকে বলা হলো যে যৌন কার্য করলে তার মেয়েলি রোগগুলো ভালো হয়ে যাবে, তার হয়তো সাদাস্রাব ভালো হয়ে যাবে, বিভিন্নভাবে মহিলাদেরকে এরকম একটা কনসেপ্ট দিয়ে তো মহিলার সাথে কেউ সম্পর্ক স্থাপন করলো বা বালিকা বা কুমারীর উপর কেউ যৌন কার্য করলো, তখন সেটাও কিন্তু ধর্ষণের ক্ষেত্রে বেআইনি সম্মতি বলে গণ্য করা হবে। এবং কোনো ফিমেল পার্সনকে যদি কেউ আহ, বিভিন্ন রকম ড্রাগ এবং মাদকদ্রব্য খাইয়ে যদি যৌন কার্যের জন্য উদ্দীপ্ত করে, সেটাও বেআইনি সম্মতি বলে গণ্য হবে। মৃত্যুর ভয় দেখিয়ে যদি যৌন কাজ করার সম্মতি আদায় করে, সেটাও ধর্ষণের ক্ষেত্রে বেআইনি সম্মতি বলে গণ্য হবে। এবং কোনো সময় পুরুষ যদি কোনো মহিলাকে নিজের স্বামী, ওই মহিলার স্বামী হিসেবে পরিচয় দিয়ে যৌন কাজ করে ফেলে, সেটাও কি হবে, ধর্ষণের ক্ষেত্রে বেআইনি সম্মতি হিসেবে গণ্য হবে। মহিলা যদি বোকা হয় এবং ভীতু হয় এবং তাকে যৌন কাজে প্রলুব্ধ করে যদি কেউ সহবাস করে, তাহলে সেটাও ধর্ষণের ক্ষেত্রে একটা বেআইনি সম্মতি বলে গণ্য হবে। এবং বালিকাটি সম্মতিদানের বয়স যদি অর্জন না করে, সেটাও ধর্ষণের ক্ষেত্রে বেআইনি সম্মতি বলে গণ্য হবে। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে ভার্জিনিটি। ভার্জিনিটি, হ্যাঁ, আমরা অনেক সময় দেখবেন বিয়ের আগে অনেক ছেলেরা বলে যে একটা ভার্জিন মেয়ে লাগে, হ্যাঁ, ভার্জিন কুমারী মেয়ে, মানে ভার্জিন বলতে যেটা আমরা বুঝি যে যে নারী এখনো যৌন কার্যে লিপ্ত হয় নাই, হ্যাঁ, এখনো সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে যার কোনো সম্পর্ক নাই, এই ধরনের ফিমেল পার্সনদেরকে মানে যে একটা বৈশিষ্ট্য, এটাকে বলা হচ্ছে ভার্জিনিটি। আমরা বলতে পারি ভার্জিনিটি ইজ দ্য স্টেট অফ পারসন হু হ্যাজ নেভার এঙ্গেজ ইন সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে এমন ব্যক্তি যে এখন পর্যন্ত কোনোদিনও যৌন সম্পর্ক স্থাপন করে নাই, হ্যাঁ, পুরুষ নারীর সাথে বা নারী পুরুষের সাথে। এই ধরনের নারী পুরুষদের যে বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে ভার্জিনিটি বা কুমারিত্ব। এখন এখানে এটাকে ভার্গো ইনট্যাক্টও বলা হয়। এটার ডেফিনেশন যদি বলা হয় ভার্জিনিটিকে, আমরা এইভাবে বলতে পারি যে ভার্জিন ইজ এ ফিমেল, অর্থাৎ কুমারিত্ব হচ্ছে মহিলাদের এমন একটা বৈশিষ্ট্য বা এমন মহিলা হু হ্যাজ নট এক্সপিরিয়েন্স সেক্সুয়াল ইন্টারকোর্স, যার কখনো যৌন কাজ করার অভিজ্ঞতাই নেই, মানে যে কখনো যৌন কাজে অ্যাটেন্ড করে নাই। হ্যাঁ, অনেকে আবার ভার্জিনিটি পরীক্ষা করে। এখন ভার্জিনিটি কিভাবে পরীক্ষা করে? আচ্ছা, এখন এখানে আসলে ভার্জিনিটির পরীক্ষা করা বলতে আসলে তেমন কিছু নাই। এটা হচ্ছে যে অর্থাৎ যে সকল মহিলাদের মধ্যে কুমারিত্বের চিহ্ন থাকবে, তাদের বেশ কিছু চিহ্ন থাকে, সেটা জননেন্দ্রিয় বহির্ভূত থাকতে পারে, জননেন্দ্রিয় সংক্রান্ত থাকতে পারে। এখানে বিশেষ করে দেখা যায় যে
জননেন্দ্রিয় বহির্ভূত যে চিহ্নগুলো, এই ধরনের মহিলাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, ব্রেস্টের ক্ষেত্রে ব্রেস্টগুলো গোলাকৃতির হয়, খুব হৃষ্টপুষ্ট থাকে, সম্প্রসারণশীল থাকে, এবং ব্রেস্টের বোটাগুলো হয় ছোট এবং চোখা। আর যদি জেনিটাল অর্গান সংক্রান্ত যদি থাকে, যেহেতু এ ধরনের মেয়েরা বা মহিলারা কখনো সহবাস করে নাই, যেহেতু ভার্জিন, সেহেতু অবশ্যই যোনিমুখটা অক্ষত থাকবে। তো যোনিমুখ ম্যারিড মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, যোনিমুখ অক্ষত থাকে না, অনেকটা প্রসারিত থাকে। এদের ক্ষেত্রে কিন্তু যোনিমুখটা অক্ষত থাকবে, এবং এদের ক্ষেত্রে ক্লিটোরিস যে অংশটুকু সেটা খুব একটা চেঞ্জ থাকবে না, এবং সতীচ্ছদ যেটাকে বলে হাইমেন নামক একটা পর্দা থাকে, এই পর্দাটা কি থাকবে, অবিচ্ছিন্ন থাকবে, এবং যোনির যে গঠনগুলো এগুলো কিন্তু অনেকটা স্ট্রং থাকবে। হ্যাঁ, এরপর যোনির দুই পাশে যে ওষ্ঠ দ্বারা আচ্ছাদিত, এগুলো কিন্তু কি হয়ে থাকবে না, অনেকটা ফাঁক হয়ে থাকবে না। এবং এভাবে বলা হয়েছে সহজ বাংলায় যে যোনির ভিতরের যে মিউকাস মেমব্রেন আছে এগুলো অনেকটা পাটল বর্ণের থাকে এবং অসমান থাকে, এবং ডেলিভারির কোনো চিহ্ন থাকবে না। হ্যাঁ, বিয়ের পরে তো অনেক ফিমেল পার্সনদের যখন বেবি হয় তখন কিন্তু যোনিপথে একটা ডেলিভারির একটা চিহ্ন অনেক সময় বোঝা যায় বা পাওয়া যায়, এটা পাওয়া যাবে না। এগুলো গেল কুমারিত্বের কিছু বৈশিষ্ট্য। এখন এখন আমরা পড়বো হলো ডিফ্লারেশন বা সতীত্ব নাশ। ডিফ্লারেশন বলতে আসলে আমরা কি বুঝি? এখানে হলো যে, যে সকল মহিলারা ইতিপূর্বে কখনো না কখনো যৌন কার্যে লিপ্ত হয়েছে এবং তাদের কুমারিত্বটা নষ্ট হয়ে গেছে, কুমারিত্ব আর নেই, সেটা ম্যারিড পার্সন হতে পারে, বা যে সকল মহিলারা দেখা গেছে এই, কোনো তাদের প্রেমিকের সাথে হোক, যে কোনোভাবে যৌন সম্পর্ক স্থাপন করে তাদের কুমারিত্বটা আর নেই, এ ধরনের অবস্থাকে বলা হয় ডিফ্লোরেশন বা সতীত্ব নাশ সহজ বাংলায়। এখন ভার্জিনিটির সাথে ভার্জিনিটির অনেকটা বিপরীত বিষয়। তো এখানে কিন্তু মেডিকেলের ভাষায় যদি আমরা ডিফ্লোরেশনের অর্থটা যদি আমরা দেখি মেডিকেল ডিকশনারিতে বা মেডিকেল গাইডগুলোতে, সেখানে আমরা পাবো রাপচার অফ দ্য হাইমেন, মানে এটা হলো ভ্যাজাইনার ভিতরে যে সতীচ্ছেদ বা একটা হাইমেন নামক যে একটা পর্দা থাকে, এই পর্দাটা কি হয়, রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায় বা ফেটে যায় সহবাস করার কারণে। এটা এমনিতেই ফেটে যেতে পারে অনেকের, অনেকের এমনিতেই ফেটে যেতে পারে, লাফালাফি করার জন্য সাইকেল চালাতে গিয়ে অনেকের এমনিতেই ফেটে যায়, এটা যে সহবাস করার কারণে ফাটবে বিষয়টা এরকম না, হাইমেনটা ফেটে যায়। এটা অ্যাজ বাই সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে হয়, মেডিকেলের ভাষায় রাপচার অফ দ্য হাইমেন, অর্থাৎ হাইমেন যদি ছিঁড়ে যায় এটাকে বলা হচ্ছে ডিফ্লারেশন। এটাকেই সহজ বাংলায় কেউ সতীত্ব নাশ বা ডিফ্লারেশন বলছে। এখন রেপের ক্ষেত্রে যে বিষয়টা দেখেন, এখানে বলা হচ্ছে 10% রেপ হয়, বলা হচ্ছে ভালোবাসার মানুষদের দ্বারা, 46%, মহিলাদের ক্ষেত্রে 46% যে রেপ খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ বা প্রেমিকদের দ্বারা হয়ে থাকে। 22% রেপ হয় খুব পরিচিত বন্ধু, বলা হচ্ছে বাই ওয়েল নন ফ্রেন্ড। 22% খুব পরিচিত বন্ধুদের দ্বারা এই কাজটা হয়, পরিচিত স্বজনদের দ্বারা। আর 19% বাই অ্যান অ্যাকোয়াইন্টেন্স, স্বল্প পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, মানে খুব বেশি পরিচয় নেই এরকম বন্ধু বান্ধবদের দ্বারা 19% হয় রেপ। 9% বাই স্পাউসেস, মানে হলো স্বামী স্ত্রীর মাধ্যমে জোরপূর্বক একজন একজনের সাথে সহবাস করে, এরকম পাওয়া যায় 9%। 4% বাই স্ট্রেঞ্জার্স, অপরিচিত ব্যক্তিদের দ্বারা ধর্ষণের শিকার হয় মাত্র 4%। তাহলে টোটালে দেখা যাচ্ছে যে খুব কাছের মানুষরাই কিন্তু এই রেপের সাথে জড়িত থাকে। তাহলে এই বিষয়ে এগুলো, এটা একটা সামাজিক একটা জরিপ, এবং আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই রিডিংটা এখানে দেওয়া। এখন ধর্ষণের কারণে ধর্ষিতার দেহে বেশ কিছু চিহ্ন পাওয়া যায়, এটা কিন্তু মেডিকো লিগ্যাল গুরুত্ব আছে, এটার একটা আইনি গুরুত্ব আছে, এবং আইনি গুরুত্ব থাকার কারণে যেহেতু ধর্ষকের একটা বিচার হওয়া দরকার, ধর্ষণ তো অনেক বড় একটা অপরাধ, সেহেতু দর্শককে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য মেডিকেলে আমরা ভিকটিম বা ওই ফিমেল পার্সনকে যিনি ধর্ষণের শিকার হলেন তার আমরা পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষা নিরীক্ষা করে আমরা আদালতকে, আইনকে আমরা সহায়তা করি, পুলিশকে সহায়তা করি। সেক্ষেত্রে আমরা ধর্ষণের কিছু চিহ্ন আমরা খুঁজি। আমরা যে ধরনের চিহ্নগুলো আমরা দেখি যে ধর্ষিতা মহিলার দেহে আমরা কি কি আমরা দেখি, আমরা বিশেষ করে মুখ, চিবুক, হাতের কবজি, বাহু, এগুলাতে উরুর ভিতরের দিকে অথবা পিঠে আঁচড় অথবা নখের খোঁচা দেখি, থ্যাতলানো দাগ, বলাৎকারের চিহ্ন, এগুলো আমরা দেখি। তারপর আমরা ব্রেস্টে, বুকের মাঝখানে আঁচড়, ব্রেস্টে কামড়ের দাগ, এগুলো থাকতে পারে। তারপর ধর্ষণ থেকে আত্মরক্ষা করার জন্য ওই ভিকটিম ধাক্কাধাক্কি করে, ফলে শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা, থ্যাতলানো দাগ এগুলো তৈরি হয়, এগুলো থাকতে পারে ভিকটিমের শরীরে। এবং রেপ যদি হয় সেক্ষেত্রে দেখা গেছে কুমারী তরুণীর উপর যদি ধর্ষণ হয় তাহলে তার ভ্যাজাইনাতে
বিভিন্ন রকম ইনজুরি থাকে, জখম থাকে, হ্যাঁ, যোনির অভ্যন্তরে এগুলোতে কিছু জখম থাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ার আছে ক্লিয়ার স্যার। আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে না বুঝলে একটু বলবেন বা শোনা না গেলে একটু আপনারা নিজেরা সাড়া দিবেন। এরপরে হলো এই যে হাইমেনের কথা বললাম একটু আগে, ভ্যাজাইনার ভিতরে যে একটা হাইমেন নামক একটা পর্দা থাকে, হ্যাঁ, একটা এই হাইমেনটা ফেটে যেতে পারে অনেক সময়, এটা ছিঁড়ে যেতে পারে। এরপর হলো জখমপ্রাপ্ত যেহেতু হয়ে যায়, ভ্যাজাইনাল পার্টে একটা আঘাত লাগে, দেখবেন সেই ধর্ষিতা মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, ঠিকমতো হাঁটতে পারবে না, এবং যৌনাঙ্গে বীর্যের কিছু চিহ্ন লেগে থাকবে, কিছু সিমেন্ট লেগে থাকবে, এবং সেটা স্ফীত হয়ে যেতে পারে জায়গাটা, সেখানে ব্যথা থাকতে পারে। তাহলে স্ফীত সেখানে যদি বীর্য লেগে থাকে, এগুলো কিন্তু রেপের খুব ইম্পর্টেন্ট সাইন। এগুলো যদি আমরা পাই তাহলে এটাকে একটা সাইন হিসেবে নিব। এরপর হলো আরেকটা যেটা বললাম সেটা হলো যে ভ্যাজাইনাল পার্টে বিভিন্ন কি বলবো সিমেন্ট এবং হচ্ছে কি প্রোস্টেট জুস এগুলো লেগে থাকতে পারে। এবং অনেক সময় সিমেন্ট যেহেতু অনেকটা আঠালো টাইপের হয়, এগুলো অনেকটা সেখানে যদি লোম থাকে, ভেজাইনাল পার্টে যদি লোম থাকে, এগুলো অনেক সময় সে আঠালো লোম চুলগুলা এগুলো জমাট বেঁধে যায়, অনেক সময় একটার সাথে একটা লেগে যায়, আঠা আঠা হয়ে লেগে থাকে, এবং ব্লিডিং হলে সেই ব্লিডিংটাও কিন্তু শুকিয়ে সেই সেই প্রাইভেট পার্টে লেগে থাকে। এবং যে ব্যক্তি রেপ করলো ওই ব্যক্তির যদি কোনো এসটিডি থাকে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিস, এইডস, গনোরিয়া এই ধরনের কোনো যদি রোগ থেকে থাকে, তাহলে ওই যে ভিকটিম ফিমেল পার্সন, ওই ফিমেল পার্সনের বডিতে কিন্তু যৌন ব্যাধি সংক্রমিত হবে, সেই রোগগুলো সংক্রমিত হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভিকটিমকে কিছু আমরা যে পরীক্ষাগুলো আছে, সিফিলিস গনোরিয়ার যে পরীক্ষাগুলো আছে বা যৌন রোগ ডিটেক্ট করার যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো আমরা আমাদের করা লাগবে। এখন তাহলে আমরা রেপের ক্ষেত্রে কি ধরনের সাইন আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি ব্রুইশিং অর্থাৎ থেতলে যাওয়া, হ্যাঁ, এরপর পাচ্ছি আমরা ব্লিডিং, ভ্যাজাইনাল বা অ্যানাল মলদার দিয়ে ব্লিডিং হতে পারে, ভ্যাজাইনাল পার্ট দিয়েও ব্লিডিং হতে পারে। ডিফিকাল্টি ওয়াকিং, হাঁটা চলায় কষ্ট হতে পারে। শোরনেস, ক্ষততা বোধ থাকতে পারে, ক্ষত হয়ে গেছে অবশ্যই ক্ষততা বোধ থাকবে সেক্ষেত্রে। ব্রোকেন অর ডিসলোকেশন বোনস, ধাক্কাধাক্কি করার জন্য শরীরের হাতে পায়ের কোনো একটা জায়গার জয়েন্ট নড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, হাড় ভেঙে যেতে পারে। পেইন অর ইচিং ইন দ্য জেনিটাল এরিয়া, অর্থাৎ যৌনাঙ্গে ব্যথা হইতে পারে, সেখানে চুলকানি হইতে পারে। এরপর হলো ভেনারাল ডিজিজ, যৌন রোগ হতে পারে। নাইটমেয়ার্স অর আদার স্লিপ ডিস্টারবেন্স, ঘুমের মধ্যে ভয় পেয়ে পেয়ে ওই ভিকটিম জেগে উঠতে পারে বা বোবায় ধরতে পারে স্বপ্নে, এরকম একটা আতঙ্ক থেকে হয়, অনেকটা অ্যাস্টামোনিয়াম স্টেজে চলে যায়, অ্যাকোনাইটে হইতে পারে, অ্যাস্টামোনিয়াম হতে পারে, প্রচণ্ড ভয় পাইতে তখন। এরপর ফ্রিকোয়েন্ট স্টোমাক ইলনেস উইথ নো আইডেন্টিফিয়েবল রিজন, অর্থাৎ সেখানে কন্টিনিউয়াস পেট ব্যথা থাকতে পারে ভিকটিমের, পেট ব্যথা থাকে এবং সেটার কোনো উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ রেপ হওয়ার পর থেকে সেই ভিকটিমের পেট ব্যথা দেখা দিতে পারে। তাহলে এগুলো হলো কি রেপের কিছু সাইন। হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট ভিকটিম আর কি, মানে সদ্য ধর্ষিতা কোনো মেয়ের বা মহিলার এই চিহ্নগুলা থাকে। আচ্ছা, যৌন মিলনে যদি অভ্যস্ত কোনো মহিলা, ধরুন বিবাহিত কোনো মহিলা যদি রেপের শিকার হয়, আমরা বাংলাদেশে এরকম ঘটনা ঘটতে দেখছি, এবং সেটা কিছুদিন আগে বোধহয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বোধহয় নাকি জগন্নাথে ঘটলো ঘটনাটা, যে হাজব্যান্ড ছেলের মধ্যে থেকে ওয়াইফকে তুলে নিয়ে গেল ছাত্রলীগের ছেলেরা। এখানে যে ঘটনাটা ঘটলো, যে যৌন মিলনে অভ্যস্ত একজন মহিলাকে যদি কেউ রেপ করে, সেক্ষেত্রে ওই মহিলার মধ্যে কি ধরনের চিহ্ন পাওয়া যাবে, ওই মহিলার মধ্যেও কিন্তু চিহ্ন পাওয়া যাবে, ওই মহিলা কিন্তু ধস্তাধস্তি করবে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য। সেক্ষেত্রে এই প্রতিরোধ ধস্তাধস্তি করলে জখমের চিহ্ন দেখা যাবে, তবে স্ত্রী অঙ্গে খুব একটা জখম সৃষ্টি হবে না, কারণ ওই মহিলা তো সহবাসে অভ্যস্ত হাজবেন্ডের সাথে, সেক্ষেত্রে সেখানে খুব একটা জখম হবে না, কিন্তু শরীরে ধাক্কাধাক্কি করলে শরীরের বিভিন্ন জায়গায় একটা কি হবে, একটা জখম হবে। এবং হচ্ছে যে ধর্ষণ থেকে আত্মরক্ষা করার জন্য মহিলা যখন প্রতিরোধ করবে, মহিলা যখন একটা প্রতিরোধ তৈরি করবে ধস্তাধস্তির জন্য, দেহের বিশেষ জায়গা যেমন পিঠে, পাছায়, শরীরের উপরের দিকের অংশে, উরুর ভিতরে মানে রানের দিকে, মুখ, চিবুকে, নখের খোঁচা, আঁচড়ের দাগ, কামড়ের দাগ, এগুলো পাওয়া যাবে। ধর্ষিতা মহিলার মুখে, বুকে এগুলোতে কামড় দিতে পারে ধর্ষণকারীরা, সেক্ষেত্রে সেখানে কামড়ের বা বাইটের একটা মার্ক থাকতে পারে। এবং ভ্যাজাইনাতে সিমেন্ট থাকতে পারে, জোরপূর্বক সহবাস করলে সেখানে একটা সিমেন্ট যদি পরে সেখানে সিমেন্ট লেগে থাকতে পারে। এবং পরিধেয় বস্ত্রে বা কাপড়ে রক্তের একটা দাগ বা বীর্যের দাগ থাকতে পারে।
ল্যাপ্টানো বীর্য এবং রক্ত শুকিয়ে গিয়ে অনেক সময় ধর্ষিতা মহিলার এই ভ্যাজাইনাল এলাকায় যে চুল, সেই চুলের মধ্যে জমাট বেঁধে থাকতে পারে। আবার মনে করেন যারা বিশেষ করে বিবাহিত মহিলারা যারা সেক্সুয়াল কাজে অভ্যস্ত খুব বেশি, রেপ করার পরেও অনেক সময় হয়তো ভ্যাজাইনাল পার্টে খুব একটা চিহ্ন নাও থাকতে পারে বা খুব একটা বোঝা নাও যেতে পারে। সেক্ষেত্রে যদি এটা মেডিকেল সাপোর্ট সেন্টার আছে, সেখানে ভালোভাবে যদি পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে কিন্তু অনেকগুলো কি বলবো এটাকে, মানে মেডিকো লিগাল গুরুত্বের ক্ষেত্রে যে বিষয়গুলা এভিডেন্স সংগ্রহ করা লাগে, সেই এভিডেন্স কিন্তু আমরা পেতে পারি, আমরা পেয়ে যাই, এবং সেটা আমরা আইন আদালতকে আমরা সহায়তা করতে পারি। এরপরে আসলে এখানে রেপের ক্ষেত্রে যেটা হয়, যেটা তো একটা সেক্সুয়াল অ্যাসাল্ট বা একটা আগ্রাসন বা অত্যাচার বলা যায়। এটা এখানে ইনজুরি ঘটে, অনেকগুলো ইনজুরি ঘটে। ইন্টারনাল ইনজুরি যেমন ঘটে, এক্সটার্নাল ইনজুরিও ঘটে, এবং দেখা যায় যে ব্লিডিং হয় অনেকের ক্ষেত্রে, রক্তক্ষরণে অনেক অনেক শিশুদেরকে, অনেকে দেখবেন রেপ করার পরে অনেক শিশু মারা যায়। এরকমও আমাদের দেশে এরকম দুর্ভাগ্য আমাদের অনেক নিউজে আসে, আমরা দেখি সেক্সুয়াল অ্যাবিউসের কারণে। তো রেপের কারণে কিন্তু কি হতে পারে, মারা যেতে পারে, রেপের কারণে মৃত্যু হতে পারে। বিশেষ করে অতিরিক্ত ব্লিডিং যদি হয় এবং যদি শক শক ঘটে, শকের কারণে মারা যায়, অতিরিক্ত ব্লিডিং হয়। মহিলা যদি খুব অপুষ্টিতে ভুগে এবং ভ্যাজাইনাটা যদি খুব ছোট হয়, সেক্ষেত্রে সেখানে গুরুতর জখমের সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, ফলে সেই ভিকটিম মারা যেতে পারে। এবং তারপর হলো ভ্যাজাইনাল পার্টে যেহেতু আঘাত লাগে, সেখানে অনেক সময় কি হয়, সেখানে ক্ষত তৈরি হয়, ক্ষত তৈরি হয়ে সেখানে গ্যাংগ্রিন, সেলুলাইটিস এই ধরনের অনেকগুলো ইনফেকশন তৈরি হয়ে, হ্যাঁ, এক ধরনের মানে কি বলে এটাকে, টক্সিমিয়া দেখা দেয়, বিষক্রিয়া দেখা দেয় শরীরে। সেই বিষক্রিয়ার কারণেও সেই ধর্ষণের শিকার হওয়া আমাদের মা বোনটি মারা যেতে পারে। প্রচণ্ড অবসন্নতা, এরপরে হলো রেপের পরে প্রচণ্ড অবসন্নতা সৃষ্টি হয় অনেক সময় ফিমেল পার্সনদের, প্রচণ্ড মানসিকভাবে তারা ভেঙে পড়ে এবং মারা যেতে পারে। অনেকে কিন্তু সুইসাইডও করে ফেলে। মানুষে কি বলবে এই লজ্জায় অনেক মহিলারা রেপের পরে সুইসাইড করে ফেলতে পারে। এবং হলো এখানে অনেক সময় ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, ধর্ষণ করতে গিয়ে হয়তো অনেক জোরে মাথাটা যদি ঠুকে দেয় ধর্ষণকারী, দেওয়ালের সাথে কোনো শক্ত কিছুর সাথে মাথায় আঘাত করে বসে, জোরে জোরে চট থাপ্পড় দেয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্রেন ইনজুরি হয়ে ব্রেনে বিভিন্ন রকম কনকাশন হয়ে বা আঘাতজনিত কারণে ব্রেনে আঘাত লেগে অনেক সময় তরুণীর মৃত্যু হতে পারে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেপ করার পরে শিশু হয়তো ওই ব্যক্তির নাম বলে দিবে, শিশু তো বুঝে না, সেক্ষেত্রে ওই শিশুটাকে অতটুকুতে সেই ধর্ষণকারী হত্যা করে ফেলে রেখে চলে যায়, এমনও আমরা দেখি। আর প্রাপ্তবয়স্ক মহিলাকে যেটা, মহিলারা যখন সহবাস করতে দেয় না, অনেক সময় দর্শনকারীরা প্রথমে বয়স্ক মহিলাকে মেরে ফেলে ওই লাশের উপরে কি করে, মানে কি বলে এটাকে, লাশের উপরে সহবাস করে আর কি। এটাও একটা বিকৃত আহ, মানসিকতা, লাশের সাথে সহবাস করা, এরকমও আমরা দেখি। তাহলে ধর্ষণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে মারা যাওয়াটা অনেক, মানে অনেকগুলো এভিডেন্স আছে বা অনেকগুলো রেকর্ড আছে ধর্ষণের কারণে মারা গেছে। এরকম এরকম অনেক সময় দেখছি আমরা, ছোট মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে খুঁজতে ঝোপের মধ্যে মেয়েটার লাশ পাওয়া গেল। এই ধরনের আমরা নিউজ আমরা অনেক সময় অনেক পত্রিকায় দেখি। তাহলে এখানে আমরা জেনারেল ইন্ডিকেটর ইনক্লুডের মধ্যে আমরা কি কি দেখি, ব্রুইশিং দেখি, মানে থেতলে গেছে এরকম দেখি আমরা, ব্লিডিং দেখি, ভ্যাজাইনাল বা অ্যানাল অর্থাৎ ভ্যাজাইনাল পার্ট দিয়ে বা মলদার দিয়ে রক্তপাত হতে পারে, ডিফিকাল্টি ওয়াকিং হাঁটতে কষ্ট হতে পারে, শর্টনেস ক্ষততা হতে পারে, ব্রোকেন অর ডিসলোকেটেড বোনস ভেঙে যেতে পারে অথবা হাড়গুলা জয়েন্টগুলা নড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু থাকুক, বিবিসি নিউজের এই ছবিটা পর্যন্ত থাকুক, যেহেতু আমাদের সময়ও আজকে 11টা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা সামান্য আলোচনা আছে রেপের উপর, আমরা আমাদের সেকেন্ড পার্ট ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, বিশেষ করে বিগত সালের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনারা বিগত সালের দুই তিনটা সালের প্রশ্নগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করেন, একটু রিভাইজ করার চেষ্টা করেন, এবং বাসায় নিজেরা একটু লিখার চেষ্টা করেন, বিষয়গুলো টপিকগুলো ছোট ছোট করে লিখার চেষ্টা করেন, তাহলে দেখবেন পরীক্ষায় আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ফুল অ্যান্সার করতে পারবেন।
তো যারা ছিলেন এতক্ষণ ধরে ক্লাসে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনাটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম।